জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের? তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির আয়োজনে পুরোটা সময় আজ আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। দর্শক, শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে আজ স্টুডিওতে এই রাজনীতির আয়োজনে যারা যারা অতিথি হয়ে আছেন। আমি শুরুতেই যাব, আমার হাতের বাদিকে আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমার হাতের ডান দিকে আছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন জিএসএ। এবং আমাদের সঙ্গে জয়েন করবেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এহতেশাম হক, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এবং একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ। শুরুতেই আলোচনায় চলে যেতে চাই। দর্শক, আপনারা সবাই জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছেন আজ প্রধান নির্বাচন কমিশনার, এবং বেশ কিছু নতুনত্ব আমরা দেখতে পেয়েছি। এবং একই সঙ্গে আমরা যদি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নিকে দিয়েই শুরু করি, তফসিল ঘোষণা হলো আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিক তার কিছুক্ষণ আগে আজও বললেন, যতটা সহজ ভাবা হচ্ছে নির্বাচন ততটা হবে না, ভোটের মাধ্যমেই ধানের শীষকে বিজয়ী করতে হবে। এই সতর্কবাণী কেন তাকে বারবার বলতে হচ্ছে? পরিস্থিতিটা আসলে কি? মানে আমরা দেখছি যে নির্বাচন, আপনারা বলছেন যে নির্বাচনের জন্য অপেক্ষায় আছে, সবাই মুখে আছে, সব কিছু ঠিকঠাকও আছে, আপনারা সাধুবাদও জানাচ্ছেন, কিন্তু তারপরেও এই যে সংশয়গুলো, এই যে সহজ হবে না, এই বিষয়গুলো কেন আসছে? তিনি আসলে কি বার্তা দিতে চান? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবচাইতে প্রথমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা ঘোষণা করা হয়েছে তফসিল, সেই তফসিলটাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি আমাদের দলের মহাসচিব যেমনটা বলেছেন যে একটা কাঙ্ক্ষিত গণতন্ত্র দিকে যাত্রা শুরু করেছে। এই যে গত 16 মাস প্রায় আমরা একটা সময়ে অনেক রকম শঙ্কা, দোলাচল, সন্দেহ, হবে না নির্বাচনী পরিবেশটা কীরকম আছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর নানান রকম মরাল একটু লো, এবং সেই সাথে আমরা দেখেছি যে অন্যান্য আরও প্রশাসন বলুন, অন্যান্য যেই বিষয়গুলো, তারপরও গণতন্ত্রে উত্তরণের জন্য এই গত প্রায় 16 বছর কিংবা তারও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ একেবারে জীবন বাজি রেখেই তো আপনার লড়াই এবং সংগ্রাম আমরা করেছি। এই গত 17টা বছর হাজারের ওপর আমাদের মানুষ গুম, বারবার বলি, কারণ এই মানুষের নাম্বারটা কোনো সংখ্যা নয়। এই 1000টা মানুষ যখন বলি গুম, 1000টা পরিবার, এবং সেই সাথে হাজার হাজার এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলুন, জেলখানায় হত্যাকাণ্ড বলুন, নিক্যাপিং যেটা একেবারে গুলি করেছে আমাদের, তারপরও ঘোষিত তফসিল বাংলাদেশের জন্য একটা নতুন মোড় গণতন্ত্রে অভিযাত্রায় নিয়ে আসবে, এটা আমরা মনে করি। এবং আগামী নির্বাচনে গণতান্ত্রিক যতগুলো বাংলাদেশে রাজনৈতিক দল আছে, সবগুলো দল মিলে একটা শান্তিপূর্ণ পরিবেশে, সুন্দর একটা পরিবেশে গণভোট এবং সেই সাথে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। যে নির্বাচনটা আমরা আশা করি যে নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, অংশগ্রহণমূলক হবে, সুষ্ঠু হবে। যে নির্বাচন শুধু নির্বাচন এবং ভোট, বাংলাদেশের মানুষকে দেখবেন একটা ছোট নির্বাচনও উৎসব মুখর হয়ে ওঠে, অথচ এই গত আপনার 4টাই যদি আমরা ধরি নির্বাচন, কি নির্বাচনের নামে একটা হলো কি 14তে কি নির্বাচন হলো, বিনা ভোটের নির্বাচন। আমরা বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল সেই নির্বাচনে মোটেই অংশগ্রহণ করেনি। 18তে কি হলো, রাতের ভোটের নির্বাচন, রাতেই ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে রাখলো, যেটা আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলেছে, আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষই গণমাধ্যম, আমরা সবাই জানি। আর 24-এ তো হলো আরও আপনার কি বলে এটাকে, ডামি নির্বাচন। আমি তুমি আমরা বলি আর কি, রাজনীতিক কর্মী তো আমরা, আমি তুমি আর মামু মার্কা নির্বাচন, মানে আওয়ামী লীগই স্বতন্ত্র, আওয়ামী লীগই প্রার্থী, কারণ সেখানেও তো
তারাই অংশগ্রহণ করেছে। এই নির্বাচনে তো এমনটা হচ্ছে না, এবং না, আওয়ামী লীগও সেটা করছে না, তাহলে ভয়টা কোথায়? আমরা সেটা না, শঙ্কা যেটা কিছু তো ছিল, কিন্তু আমরা কিন্তু বরাবরই বলে এসেছি একটা কথা, যে দেখেন দিনের শেষে নির্বাচনই একটা মাত্র রাস্তা এই সংকট উত্তরণের। আপনি দেখবেন যে কেউ যে কোনো কথাই বলবেন নির্বাচনের পরে একটা আস্থাহীনতার ব্যাপার কিন্তু বিরাজ করে। নির্বাচন না হলে নির্বাচনটা কি? জনগণের ম্যান্ডেট। এই যে আমার যিনি ছোট ভাই আছেন, উনি যখন নির্বাচনে দাঁড়াবেন, জনগণ যদি তাকে ম্যান্ডেট দেয় তাহলে তার যেই বল একটা শক্তি হবে, উনি এসে ওনার কনস্টিটুয়েন্সির জনগণের পক্ষে হয়ে সংসদে, উনিও তাই, আপনিও তাই, আমিও তাই। কাজেই আমরা মনে করি সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই ঘোষিত যেই তফসিল, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আর সহজ হবে না, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, তো সঠিকভাবেই তো বলেছেন, এটা তো খুব সহজ আমরা দেখছি না। কারণ এখানে আপনি দেখেন বিএনপির উপর একটা নেগেটিভ ক্যাম্পেইন বহু কর্নার থেকে করছে, একেবারে সিস্টেম্যাটিক ওয়েতে প্রোপাগান্ডা করছে, মিস ইনফরমেশন করছে, ডিসইনফরমেশন, এবং সেই সাথে এআই দিয়ে একটা অসম্ভব, এটা আরও বাড়বে যত দিন যাবে, নির্বাচন যত কাছে। এগুলো মোকাবেলা করেই আমরা মনে করছি সমস্ত অবস্টাকল, নেগেটিভ যেই জিনিসগুলো আমাদের সামনে এসেছে, হয়তো আরও আসবে, আমরা বিন্দু মাত্র বিচলিত নই। আমরা মনে করি বাংলাদেশের জনগণ কোনোদিনও ভুল করেনি, এইবারও তারা করবে না। যেমন করেনি। এসব প্রোপাগান্ডা কারা করছে? এটা প্রোপাগান্ডা করছে বিভিন্ন ভেস্টেড কোয়ার্টার থাকে, দেশে আছে, হয়তোবা দেশের বাইরেও কেউ থাকতে পারে, যেরকম হয়, যেটা আপনারা দেখছেন, আমরা দেখছি, শুনছি, জানতে পারছি, যে ফ্রেন্ড অফ দ্য ফ্রেন্ড, তার ফ্রেন্ড আছে না। এটা তো এখন একটা আন্তর্জাতিক একটা মহল আছে, আঞ্চলিক আমাদের একটা পার্সপেক্টিভ আছে, ভৌগোলিক আমাদের যে রাজনৈতিক অবস্থানটা আছে, এবং সেই সাথে আমাদের দেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের যে অবস্থান, সবখানেই তো রাজনীতি। আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই আবুল হাসান রুবেলের কাছে। সেটি হচ্ছে যে বিএনপির সঙ্গে 29 দল, অর্থাৎ যুগপৎ আন্দোলনে আপনারা যেই দলগুলো ছিলেন, আপনাদের সবার একটা বৈঠক চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানে আসলে এই আসন্ন নির্বাচনের যে আসনগুলো রয়েছে, সেই আসনের সমঝোতার একটি জায়গা রয়েছে। সঙ্গীদের দিক থেকে বেশ কিছুদিন আগে থেকেও আমরা অনেক ধরনের ক্ষোভের কথাও শুনেছি। সমাধানটা কোন পথে যাবে? ধন্যবাদ। সমাধানটা কোন পথে যাবে এটা তো আসলে আলাপ আলোচনার উপরে নির্ভর করে। প্রথমত আমাদের জায়গা থেকে যদি বলি, আমাদের দল থেকে আমরা মনে করি যে আমরা একটা দীর্ঘ সময় ধরে আসলে একটা আন্দোলন করছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এবং একটা পর্যায়ে 2022 সাল থেকে আমরা যুগপৎহারায় আন্দোলন করেছি। এবং এই আন্দোলনের পরবর্তীতে আমরা একটা গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের নতুন করে একটা পুনর্নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র, তার গণতান্ত্রিক ব্যবস্থা, এটার একটা পুনর্নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ফলে বর্তমান পর্যায়টাকে আমরা একটা দেখছি এই পুনর্নির্মাণের কাল হিসাবে, যেখানে পুরনো অনেক ধরনের ব্যবস্থাকে একটা নতুন ব্যবস্থায় রূপান্তরিত করার জন্য আসলে আমরা কাজ করতে পারি একসাথে। এবং সেখানে একটা জাতীয় ঐক্য, আমরা প্রথম থেকেই এটা বলছি যে একটা জাতীয় ঐক্য দরকার। এখানে এইটা নির্বাচনে আসন বন্টনের চাইতে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসন বন্টনে কি হলো না হলো সেটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমস্ত এখানকার রাজনৈতিক শক্তিগুলো মিলে এখানে একটা নতুন ধরনের ব্যবস্থা আসলে কায়েম করতে আমরা পারছি কিনা, সেটা আমাদের ফোকাস। সেটা যদি আমরা একসাথে করতে পারি, ধরেন বিএনপি সাথে আমাদের একটা আলাপ আলোচনা চলছে, এটা যেহেতু আমরা একসাথে অনেকদিন থেকে আন্দোলন করছি, ফলে এই আলাপ আলোচনাটা খুব স্বাভাবিক, এটা আলাপ আলোচনাটা হবে। এখন আসন সমঝোতা যদি না হয়, তার মানে কি হবে? যে আমরা আমাদের মতো করে নির্বাচন করব। আমরা তো নিজস্ব দল আছে, আমাদের প্রতীক আছে, আমরা সেভাবে নির্বাচন করব। আসন সমঝোতা যে হবেই এমন কোনো মানে নিশ্চয়তা তো আসলে কেউ দিতে পারে না। বা বিএনপির দিক থেকেও এটার জায়গা তারাও বুঝবেন, আমরাও বুঝবো। আমাদের জায়গাটা হচ্ছে যে আমরা নির্বাচন যেভাবেই করি, দেশের স্বার্থে যাতে একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকতে পারি, দেশের স্বার্থকে যাতে আমরা উঠতে তুলে ধরতে পারি, এবং এই যে এই পুনর্নির্মাণের কালে যাতে একটা একীভূতভাবে ভূমিকা রাখতে পারি, সেটা আমি সমস্ত দলের কাছ থেকেই চাইবো। যে একটা বাংলাদেশ এমন একটা পর্যায়ে আছে,
এখন যদি আমরা এরকম এই ঐক্যবদ্ধভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই আসলে বাংলাদেশ একটা নতুন জায়গায় পৌঁছবে, না হলে কিন্তু আবার ওই পুরনো জিনিসগুলোই ফিরে ফিরে আসতে থাকবে। ফলে এই জায়গায় কার কমিটমেন্টটা কীরকম সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু এখানে 31 দফা একসাথে করেছিলাম, পরবর্তীতে জুলাই সনদ একসাথে করেছি, ফলে এইগুলোকে বাস্তবায়ন করা, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের উপস্থিতিটাকে আমরা এই ক্ষেত্রে প্রয়োজনীয় মনে করি যে আচ্ছা আমরা যেহেতু এই প্রক্রিয়ার ভেতরে ছিলাম, ফলে এখানে উপস্থিত থেকে এটা বাস্তবায়নের প্রক্রিয়াও আমরা থাকতে চাই। আচ্ছা, একটা বিষয়, যেমন জোটের প্রার্থী হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, এটা কি সুবিধা হলো না অসুবিধা হলো? এটাকে ধরেন কারো কারোর জন্য সুবিধা, কারো কারোর জন্য অসুবিধা, বিভিন্নভাবেই বিভিন্নজন ব্যাখ্যা করতে পারেন। ধরেন আপনি প্রথমত হচ্ছে যে অনেক দল আছে যারা মনে করেন যে আসলে তাদের জন্য এটা অসুবিধাজনক। হ্যাঁ, অসুবিধাজনক, তাদের ওই প্রতীকটা মানে প্রতীকের নির্বাচন করলে তাদের প্রতীকটা হয়তো অপরিচিত, তারা ওইভাবে আসলে সাংগঠনিক বিস্তার লাভ করেন নাই। ফলে জোট হলে সাধারণভাবে বাংলাদেশে এটা একটা কালচার তৈরি হয়েছিল যে এটা মানে আসলে বড় দল যারা তাদের প্রতীকে সাধারণভাবে নির্বাচন করে, এটা একটা কালচার। আমরা দলগত দিক থেকে আমরা প্রথম থেকেই আমরা বলে এসেছি যে আমরা আমাদের প্রতীকে নির্বাচন করতে চাই, কারণ আমাদের একটা লং টার্ম মানে এটা রাজনৈতিক লক্ষ্য আছে। সেই লক্ষ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার প্রতীককে আস্তে আস্তে হলেও জনগণের ভেতরে পরিচিত করা এবং সেই প্রতীককে জনপ্রিয় করার ভেতর দিয়ে আমরা জনগণের আস্থা অর্জন করার ভেতর দিয়ে আমরা একটা দল হিসাবে সেই রকম জায়গায় পৌঁছতে চাই। ফলে আমরা যদি দল হিসাবে বলেন আমাদের জন্য এটা কোনো অসুবিধা না, কিন্তু যদি কেউ করতে চায় আমরা মনে করেছি যে হ্যাঁ তাদের অধিকার থাকা দরকার, যদি কেউ করতে চায়। আমরা চাইলাম বা না চাইলাম সেটা তো আসলে ম্যাটার করে না। জি, একটা প্রশ্ন খুবই কন্টেম্পোরারি, সেটা হচ্ছে এই সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনাদের দলের রাশেদ ভাইকেও দেখলাম যে আজকে তিনি বললেন যে তিনি গণ অধিকার পরিষদে জয়েন করবেন, বিষয়টা ইতিবাচক, যদিও সজীব ভুঁইয়া এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু বলেনি। কি হবে আসলে? প্রথমত বলি যে আপনারা অনেক মানুষের মতোই আপনারাও বোধহয় একটু গুলিয়ে ফেলেছেন যে গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলন দুইটা আলাদা দল। আমি দুঃখিত। ফলে আমরা একসাথে কাজ করেছি বহুদিন গণ অধিকারের সাথে, ফলে তারা আমাদের খুবই বন্ধু সুলভ সংগঠন, কোনো অসুবিধা নাই এদিক থেকে। ফলে যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকারে যোগ দেন খুব ভালো, আমি তো কোনো অসুবিধা দেখি না, বা এনসিপিতে যোগ দেন আমার কোনো অসুবিধা নেই। মানে আমি তো দেখি যে আচ্ছা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আন্দোলনের ভেতর থেকে, সংগ্রামের ভেতর থেকে উঠে এসছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই শুধু 24-এর গণ অভ্যুত্থানে না, তার আগেও আমাদের সাথে নানান সংগ্রামে একসাথে ছিলেন। ফলে তিনি যদি যোগ দেন এবং রাজনীতিতে আসেন খুবই ভালো কথা। যে এই প্রসঙ্গটা যেহেতু আসলো, সেখান থেকে আমি যদি আমার কাছে জানতে চাই এই বিষয়টাতে, পরে আবার আমরা মূল আলোচনায় আসছি, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে নয় কেন, অথবা মাহফুজ আলম, বিষয়গুলো এখনো পর্যন্ত পরিষ্কার নয় কেন? অনেকেই তো ভেবেছে যে তারা এনসিপিতেই জয়েন করবেন। আচ্ছা, প্রথমে যেটা আমাদের অ্যাকনোলেজ করা উচিত সেটা হচ্ছে যে আমরা 54 বছরের প্রবলি রাষ্ট্রের বা সরকারের যে ইতিহাসে প্রথম এ ধরনের দুজন ইয়াং মিনিস্টার পেয়েছিলাম বিপ্লব পরবর্তী সময়ে, এবং তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা তাদের জায়গা থেকে যে ধরনের ভূমিকা তারা রেখেছেন, তাদের টেনিওরটা শেষ হওয়ার পর, তাদের মন্ত্রিত্ব শেষ হওয়ার পর তারা কোন দলে যোগ দিবেন এটা একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু অফকোর্স আমরা এনসিপি থেকে আমরা আশা করব, আমাদের দরজা অলওয়েজ ওপেন, এবং আমরা ওয়েলকাম জানাবো তারা যদি সিদ্ধান্ত নেন এনসিপিতে আসার, সেটা হয়তো আমরা শীঘ্রই শুনতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে তাদের জন্য কি ওই পদের জায়গা খালি রাখা আছে কিনা? এটা আভ্যন্তরীণভাবে এটা পদের জায়গা খালি বা ভরার ব্যাপার না, এটা আমরা একটা রাজনৈতিক দল, আমাদের একটা প্রসেস আছে। তারা দুজন বিপ্লবের দুজন আইকন, তারা তাদের তাদের ভূমিকা শেষ হওয়ার পর এখন যদি তারা রাজনীতি আসতে চান, সেই হিসেবেই আলটিমেটলি আলোচনা হবে। জি, এতে আমার কাছে আমি এবার একটু তফসিল নিয়ে কথা বলি। সেটি হচ্ছে, তফসিলকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আপনাদের দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সরকারের সদিচ্ছা আছে, তবে সুষ্ঠু ও নিরপেক্ষতার ঘাটতি আছে। নির্বাচন কমিশনের উপর সন্দেহ রয়েছে, গণভোট নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীরও নির্বাচন কেন্দ্রিক সক্ষমতা দেখছে না এনসিপি। প্রশ্নটা হচ্ছে, নির্বাচন কমিশনের উপর এই সন্দেহটা কাটছে না কেন? এই সন্দেহ নিয়ে কি নির্বাচনে যাবেন? সন্দেহ রাখাটা কি আবার কোনো স্ট্র্যাটেজি কিনা? এটাই থাকা উচিত। আপনি যদি একটা সাংবিধানিক একটা বড় প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের পারফরমেন্স আপনি দেখেন গত 1-1.5 বছর থেকে, শুধু আমাদের সাথে আচরণের না, তাদের যে কতটুকু দক্ষতার সাথে তারা পুরো জিনিসগুলো সুচারুভাবে তারা পালন করবেন, সেখানে অনেক ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে। আমরা প্রথমেই অবজেকশন দিয়েছিলাম যে
কালো আইন, ইনফ্যাক্ট আই থিঙ্ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যখন এই যে আইনে নির্বাচন কমিশনটা গঠিত হয়েছে ওই সময় উনি বলেছেন ঠিক সেই কালো আইনকে ফলো করেই এই নির্বাচন কমিশন ইনিশিয়ালি গঠন করা হয়েছে। এটা আমরা ওই সময় প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমরা মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সবসময় আমরা একটা স্ক্রুটিনির ভেতর রাখতে হবে, সবসময় আমাদেরকে এক্সপেক্ট করতে হবে তারা যাতে তাদের 100%টা করেন। কারণ আমরা জানি যে ফ্যাসিবাদী ব্যবস্থা আমাদের দেশের জনগণের উপর চাপিয়ে দেওয়ার যে প্রয়াস ছিল আওয়ামী লীগের, সেখানে নির্বাচন কমিশন অন্যতম একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং ওই নির্বাচন কমিশনের কতটুকু সংস্কার হলো, আরও সংস্কার প্রয়োজন কিনা, এই কনভারসেশনগুলো, এই আলোচনাগুলো আমাদেরকে জীবিত রাখতে হবে। এটা রাখতে হবে এই স্বার্থে যে আমাদের দেশের মূল যে সমস্যা ফ্যাসিবাদী কাঠামোর আরেকটা রূপ সেটা হচ্ছে আমরা দেখেছি যে রাজনৈতিক সরকার যখন থাকে তখন রাজনৈতিক সরকার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আলটিমেটলি এই দেশের জনগণের উপরই অত্যাচার চালায়। সেটা আপনি গুম বলেন, খুন বলেন, দুর্নীতি বলেন, দেশের রাষ্ট্রের সম্পদ লুট করা বলেন। বাংলাদেশের জনগণ ওই সিস্টেমে ব্যাক যেতে চায় না। সুতরাং আমরা মনে করি 12 ফেব্রুয়ারির সবথেকে বড় যে ঘটনাটা সেটা কিন্তু সাধারণ নির্বাচন না, সবথেকে বড় ঘটনাটা হচ্ছে যে গণভোটটার মাধ্যমে মানুষের যে আকাঙ্ক্ষা প্রতিভাত হয়েছিল বিপ্লবে যে আমরা কাঠামোগত সংস্কার চাই, সেই গণভোটে মানুষরা বেরিয়ে এসে ভোট দিবেন এবং আমরা আসলেই এমন একটা সরকার পাবো, রাজনৈতিক সরকার হবে যে সরকারটা আবার তার জনগণের উপর তার অত্যাচারের খড়গ চাপিয়ে বসবে না, যে সরকারটা আসলেই কাজ করবে এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে তাদের যে নাগরিক অধিকার, তাদের যে নাগরিক মর্যাদা এই রাষ্ট্রে দেওয়ার কথা, যে সরকার ফুলফিল করার কথা, সেটাই যাতে তারা করে। সেটা আপনার শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, নিরাপত্তা থেকে শুরু করে। আপনি একটা জিনিস আমি শুধু অ্যাড করি যে সবথেকে ভয়ের বিষয় এই দেশে হয়ে গেছিল যে একজন নাগরিক সে আসলে নিরাপদ কিনা, তার দরজায় এসে কেউ কি নক করে সাদা পোশাকে তাকে তুলে নিয়ে যাবে কিনা। একটা মায়ের চিন্তা থাকতো যে আমার ছেলে গুম হয়ে যাবে কিনা। অনেক স্ত্রী আছেন যারা তাদের স্বামীকে হারাইছেন ওই যে গুমের সময়ে। তো এই যে বিভীষিকাময় যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ওই বিভীষিকাময় পরিস্থিতিতে আমরা আবার যেতে চাই না। যেহেতু অনেকগুলো উপাদান এখনও বিদ্যমান, আমরা কি বলতে পারবো যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সংস্কার হয়ে গেছে? আমরা কি বলতে পারবো আমাদের যে মিডিয়া, যেটা আলটিমেটলি ফ্যাসিবাদকে সাস্টেইন করেছিল, তারা পুরোপুরি বদলে গেছে? আমরা কি বলতে পারবো নির্বাচন কমিশন বা আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠান যেগুলো আছে এই রাষ্ট্রের, তারা বদলে গেছে একেবারে এই গত 1.5 বছরে? অফকোর্স না, বলতে পারবো না। সো এই ভীতিটা জনগণের কাছে আছে। এই জন্যই বলতেছি যে 12 ফেব্রুয়ারি বড় ঘটনা হবে ওই গণভোটটার মাধ্যমে। পরে যে রাজনৈতিক সরকার আসে, এই রাজনৈতিক সরকার যেন পুরনো যে ফ্যাসিবাদী যে কাঠামো যেটা আছে ওই কাঠামোতে গিয়ে আবার লোভী অত্যাচারী যাতে না হয়ে ওঠে। এবং আচ্ছা, আগের কমিশনগুলোও দেখেছেন এবং এই কমিশনকেও দেখেছেন, আজকের তফসিলটাও দেখেছেন। আগের মুন্নিয়াপা যেই নির্বাচনগুলোর কথা বলছিল সেই নির্বাচনগুলোতেও তফসিল ঘোষণা করা হয়েছিল। এই তফসিলে আপনি নতুনত্ব যা যা দেখেছেন সেই নতুনত্বগুলোর উপরও কি আস্থা রাখতে পারছেন না? নতুনত্ব কি আপনি উদাহরণ দেন একটা? না, বেশ কিছু নতুনত্ব আছে কিন্তু, যেমন প্রার্থীদের প্রচারণার বেলায় নতুনত্ব আছে, তারপরে মনোনয়নের ইস্যুতে বেশ কিছু নতুনত্ব আছে, তারপরে নির্বাচন পরিচালনায় যারা দায়িত্ব পালন করবেন সেই জায়গা থেকেও কিছু চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়গুলো রাখা হয়েছে যেগুলো আগে ছিল না। এবং সবশেষে আমরা দেখলাম যে খুব রিসেন্ট হচ্ছে লটারি পদ্ধতিতে বোধহয় ইয়েটা করা হয়েছে, এই পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে সেখানে পদায়ন করা হয়েছে। এই বিষয়গুলো কি কোনোভাবে কাজ করবে বলে মনে করেন না? আমরা স্ক্যাপটিক্যাল। আমার কাছে মনে হয় না কোনো আহামরি কোনো পরিবর্তন, কোনো বৈপ্লবিক কোনো সংস্কার এই নির্বাচন কমিশন আমাদেরকে বা জাতির কাছে প্রেজেন্ট করতে পেরেছেন। মানে আপনি যদি দুটো এক্সাম্পল দেন কি হলে আপনার মনে হতো যে নাও ইটস গোইং টু বি গুড? মানে যেহেতু আপনার কাছে ইমিডিয়েট এক্সাম্পল চোখে পড়ছে না যেটা আমরা বলবো ওয়াও, নাসরিন মুন্নি আপা বলবেন বা রুবেল ভাই বলবেন যে দেখেন যে একটা তো মানে রেভলিউশনারি একটা স্টেপ আনা হয়েছে যাতে নির্বাচনটা কন্ডাক্ট হয়, আগের যে রিপিটেশনগুলো যাতে না হয়, সে ধরনের কোনো উদাহরণ আপনার কাছেই নেই। আপনি একজন মিডিয়া কর্মী বা ইউর এ রিসার্চার, আমারও চোখে পড়ে নেই। তার মানে গতানুগতিক দেওয়া হচ্ছে যে মনে করেন আলটিমেটলি কীভাবে স্ক্রুটিনি করবেন, স্ক্রুটিনি করতে কি তারা কি যে প্রেশার ক্রিয়েট দেয়া হবে ওইগুলো কি তারা উইথহেল্ড করতে পারবেন? আমাদের যে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক গডফাদার যারা আলটিমেটলি নমিনেশন পেয়েছে, তারা যখন নির্বাচন কমিশনে যাবে তাদের টাকা দিয়ে হোক, তাদের পেশি শক্তি দিয়েই হোক, নির্বাচন কমিশন কি আলটিমেটলি তখন তাদেরকে অন্যান্য আর 8-10 জনের মতো ট্রিট করতে পারবে? উত্তর হচ্ছে না।
এই ধরনের কোনো উদাহরণ দিতে পারবেন না যে নির্বাচন কমিশন এমন একটা জিনিস নিয়ে এসেছে যে আমাদের কাছে মনে হয়েছে ওয়াও, নির্বাচন কমিশন তো এবার আমাদের একেবারে এমন একটা জিনিস করবে। ইহতেশামকে ধন্যবাদ। আমি একটু মুনিয়াপার কাছে যদি জিজ্ঞেস করি যে এখানে ওয়াও কিছু পাচ্ছেন কিনা? না, কোনো ওয়াও ফ্যাক্টর তো এখানে আসলে নেই, কারণ সংস্কার যেটাই বলেন সবগুলো প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদী যেই গভর্নমেন্টটা এতগুলো দীর্ঘ সময় বিনা ভোটে সিন্দাবাদের বুড়োর মতো জনগণের কাঁধের উপর চেপে বসেছিল তা তো নষ্ট করে দিয়েছিল। প্রতিটা প্রতিষ্ঠান, সেটা নির্বাচন কমিশন বলুন, বিচার অঙ্গন বলুন আমাদের, কিংবা প্রশাসন বলুন, আপনি কোথায় যাবেন, আরও পিএসসি সহ যতগুলো আমাদের দেশে প্রতিষ্ঠানগুলো আছে, তো সেখানে একটা রাষ্ট্রের যে তিনটা অঙ্গ আইন, বিচার এবং সংসদ, নিয়ম কি যে একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করবে, কিন্তু সবগুলো মিলে মিশে একাকার হয়ে গেছিল ফ্যাসিবাদের সময়। কি অদ্ভুত একটা দৃশ্য আমরা দেখেছিলাম। এই সময়ে নির্বাচন কমিশন যেমন প্রশাসন কিভাবে শক্তিশালী যদি হতো, যে প্রশাসন বলুন, নির্বাচন কমিশনের অধীনে আইন শৃঙ্খলা বাহিনীকে ডিপ্লয় করা বলুন, নির্বাচন কমিশনের নিজস্ব একটা বাজেট বলুন, নির্বাচন কমিশনের একটা স্বায়ত্ত শাসন যদি আজকে নেই, ভবিষ্যতে ইনশাল্লাহ একসময় হবে, শুরু করেছে, আমরা এটাকে ওয়েলকাম করছি, শুরু করেছে। আপনারা ওয়েলকাম করছেন। আমাদের সঙ্গে জয়েন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আপনাকে স্বাগত। শুরুতেই প্রশ্নে যাই, সেটি হচ্ছে আজকে তফসিল হলো। তফসিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তফসিলকে স্বাগত জানানো হলো জামায়াতে ইসলামের পক্ষ থেকে, এবং একই সঙ্গে এটাও বলা হলো যে এখন মূল লক্ষ্য গণভোটে যেন হ্যাঁকে জয়যুক্ত করা হয়, সেই লক্ষ্যে জামাত সহ 8 দল কর্মসূচি পালন করে যাবে। প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে যে এই নির্বাচনটা নিয়ে জামায়াতের একটা অবস্থান ছিল। আমরা যখন দেখেছি ঐকমত্য কমিশনের ইয়ের উপর ভিত্তি করে যে জুলাই সনদ হলো, সেখানে জামায়াতের পক্ষ থেকে বলা হলো যে তারা শুধু অংশগ্রহণ করবে কিন্তু সাইন করবে না। পরদিন আবার করলো। তারপর 5 দফা দাবি নিয়ে 8 দল মিলে আপনারা আন্দোলনে গেলেন, এবং সেখানে আপনাদের যে দাবিটা শুরুতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলা হলো গণভোট আগে এবং জাতীয় নির্বাচন পরে হবে। এই সব কিছুর মধ্যে এই যে কদিন আগেও আপনাদের বিভাগীয় সমাবেশ হলো, এখন আজকে তফসিলকে আবার আপনারা স্বাগত জানাচ্ছেন, সব কিছু মিলে আসলে ঘটনাটা কি? মানে মুখে এক কাজে আরেক, অনেকে এরকম বলে, আসলে আসলে আপনাদের অবস্থানটা কি এই ইস্যুতে? আবার আপনারা বলছেন যে পরবর্তী কর্মসূচি কি হবে সেটাও ঠিক করবেন, সেই কর্মসূচিটা কি হবে তফসিলের পর? জি, আপনাকে ধন্যবাদ এবং যমুনা টিভির দর্শক সবাইকে ধন্যবাদ। আমি জ্যামের কারণে একটু লেট করে ফেলেছি। আমাদের দল থেকে স্বাগত জানানো হয়েছে। আমি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা 6 আসনের একজন ক্যান্ডিডেট হিসেবে আমার এলাকার মানুষের পক্ষ থেকে এই তফসিলকে স্বাগত জানাই। দেখেন, বাংলাদেশ দীর্ঘদিন আমরা নির্বাচন বিমুখ ছিলাম। এক পেশে নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। এই যে নির্বাচনগুলো বাংলাদেশে হয়েছে, এই নির্বাচন আমাদের দেশের সকল প্রতিষ্ঠানকে আপা বলেছেন একবারেই ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসযজ্ঞের ভিতর থেকে আমরা কিন্তু উঠে আসতেছি। চাইলে আমরা একসাথে সব কিছু পাবো না, কিন্তু আমাদের বেটারটা পাওয়ার জন্য প্রচেষ্টা থাকতে হবে। সেই প্রচেষ্টার জায়গায় কিন্তু আমরা আমাদের কর্মসূচিগুলো দিয়েছি। সরকার যতগুলো সম্ভব মানার চেষ্টা করেছে, যতগুলো মানতে পারে নাই, তার জন্য আমরা ফিউচারের জন্য অপেক্ষা করছি। এই ভঙ্গুর অবস্থা থেকে তো আমাদেরকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আওয়ামী লীগ তো ভেঙে চুরে তছনছ করে দিয়ে নিরাপদে পালিয়ে আছে। তো ওই জায়গা থেকে আমাদেরকে অনেক কিছু নিজের পছন্দ মতো না হলেও কিন্তু আমাদেরকে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কিন্তু এগিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং তার সাথে যে সমমনা 8 দল, আমরা নির্বাচনকে সঠিক ট্র্যাকে রাখার জন্য আমাদের যে কর্মসূচিগুলো এটা আছে। আপনি দেখছেন যে আজকে আমাদের দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এটাও বলা হয়েছে, নির্বাচনে অনেকগুলো বিষয় থাকে সুষ্ঠু হওয়ার জন্য, লেভেল প্লেইং ফিল্ড। আপনি এখানে 4 জনকে ডেকেছেন, 4 জনকেই কিন্তু সমান সুযোগ দিচ্ছেন, তাহলে এটা লেভেল প্লেইং ফিল্ড বলতে পারেন। এখন যদি কাউকে যদি অস্ত্রের মুখে এখানে আসতে না দেওয়া হয়, তাকে আসতে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, যেহেতু আপনি অথরিটি। তাহলে এই যে অস্ত্রগুলো আমরা উদ্ধার করতে পারিনি, বা অস্ত্র আছে মানুষের কাছে, পেশি শক্তি আছে, কালো টাকা আছে, যেগুলোর কাছে মানুষের গণতন্ত্র হেরে যায়, নির্বাচন হেরে যায়, মানুষের ভোট অধিকার হেরে যায়, সেই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা মনে করি সেটা যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা একটা ভালো গণতন্ত্র পাবো। তবে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচনের যারা স্টেক হোল্ডার আছে,
সবাইকে কিন্তু এর দায় নিতে হবে। শুধু নির্বাচন কমিশনকে আমরা বলবো যে একটা সুষ্ঠু নির্বাচন দেন, সব কিছু আপনি করে দেবেন, আর যত ফ্যাসাদ এবং গোলযোগ আমরা করব। এই জায়গা থেকে আমাদের রাজনৈতিক কালচারকে চেঞ্জ করতে হবে। আমাদের মাদককে না বলতে হবে, সন্ত্রাসকে না বলতে হবে, কালো টাকাকে না বলতে হবে। আমাদের মানে ভোট দখল, জাল ভোট থেকে শুরু করে নিয়ে যত ধরনের মানে অপকর্ম আছে, মানে ভোটের সাথে রিলেটেড যেগুলো প্রিভিয়াস টাইমে হয়ে গেছে, সেগুলো যদি আবার পুনরাবৃত্তি হয়, তাহলে আমাদের শহীদদের রক্তের সাথে গাদ্দারি হবে, বেঈমানি হবে। জোলাই আহতরা এগুলো চোখে চোখে দেখবে আর কষ্ট পাবে যে এর জন্যই কি আমার অঙ্গহানি হয়েছিল, এর জন্যই কি আমি চোখ হারিয়েছিলাম, এর জন্যই কি আমি হাত হারিয়েছিলাম। সেই জায়গায় বাংলাদেশ আর ফিরে যেতে চায় না। যদি এরপরও কেউ পেশি শক্তি, কালো টাকা দিয়ে যদি ক্ষমতায় আসতে চায়, তাহলে সেই ক্ষমতা তাদের জন্য সাস্টেন হবে না, তারা টিকে থাকতে পারবে না। কিছুদিনের মধ্যে বালুর বাঁধের মতো আবার তাদের সেই ক্ষমতা ভেঙে পড়বে। এটাই জনগণের বাস্তবতা। কারণ জনগণ একটা নতুন ধারার রাজনীতি চায় বাংলাদেশে। সেই রাজনীতিটা এই গণতান্ত্রিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যম দিয়ে গড়ে উঠবে। এই জন্য আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে আমাদেরও অনেক কিছু করণীয় আছে। তো এই যে তফসিলের পর কি আপনারা তাহলে আগের যে বিষয়গুলো ছিল, যেগুলো নিয়ে আন্দোলন করছিলেন, সেগুলো থেকে সরে যাচ্ছেন? না, সেগুলোর ভিতরে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বলেছি, আমরা অস্ত্র উদ্ধার নিয়ে কথা বলেছি, কালো টাকা নিয়ে কথা বলেছি, সন্ত্রাস নিয়ে কথা বলেছি। সেগুলো তো থাকবেই নির্বাচনের মানে একবারে রেজাল্টের পরেও থাকবে। কারণ রেজাল্টের পরে বাংলাদেশে কি হয়েছে, বহু ধরনের সহিংসতার ঘটনা বাংলাদেশে আছে নির্বাচনে, সেগুলো তো আমাদের অব্যাহত রাখতে হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজনীতির এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত রাজনীতিতে। রাজনীতির এই পর্যায়ে শুরুতে একটি খবর দিচ্ছি দর্শক, যেহেতু আপনারা এরই মধ্যে যমুনা টেলিভিশনের ব্রেকিং নিউজে দেখতে পাচ্ছেন, ঠিক 32 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে রাজশাহীর গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া যে শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে, এবং এখন তার শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে। তাকে 32 ঘন্টার পর উদ্ধার করতে পেরেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আমরা যেদিকে আলোচনায় ছিলাম, আমরা আবারও সেই আলোচনায় ফিরতে চাই। নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন রুবেল ভাইয়ের কাছে জানতে চাই, সেটা হচ্ছে এই সরকার নির্বাচন দিবে না, শেষ পর্যন্ত নির্বাচন হবেই না, এমন প্রচারণা ছিল। এদিকে আজ তফসিল ঘোষণা হলো, একই দিনে গণভোটও হবে। এইসব প্রচারণার আসলে মানে কি ছিল? ইভেন এখন এমনটাও বলা হচ্ছে যে নির্বাচন হলেও সরকার গঠন করতে পারবে না, আবার সরকার গঠন করলেও সেই সরকার টিকবে না। এমন কেন বলে মানুষ? এটা মানে হিংসুক প্রতিবেশীর একটা গল্প আছে। হিংসুক প্রতিবেশীর গল্পটা হচ্ছে যে যদি তোর ছেলে হয় তো মারা যাবে, মানে ছেলে হবে না, হইলে যদি মারা যাবে, তারপরে ছেলে হয়ে গেল, মারাও গেল না। আচ্ছা, বড় হচ্ছে, বড় হইলে ঠিকমতো পড়াশোনা শিখবে না। আচ্ছা, পড়াশোনা শিখে গেল, তারপরে আসলো যে যদি পড়াশোনা শিখে চাকরি পাবে না, তারপরে চাকরিও পেয়ে গেল। চাকরি পাওয়ার পরে বলল যে যদি চাকরিও পায় তোকে খাওয়াবে না। তো এই পর্যন্ত হিংসুক প্রতিবেশীরা বিভিন্ন ধরনের এই ধরনের কথাবার্তা বলবে, সেটার একটা জায়গা আছে। অন্যদিকে এখানে কিছু বাস্তব তৎপরতা ছিল, আসলে বিভিন্ন ধরনের লোকজনের বিভিন্ন ধরনের কথাবার্তা ছিল যে নির্বাচনের আদৌ দরকার নাই, কোনো প্রয়োজন নাই, নির্বাচন মানেই হচ্ছে মানে একটা আবারও ফ্যাসিবাদের আবির্ভাব। নির্বাচনকে যেখানে নির্বাচন বন্ধ করে আসলে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছে, সেখানে নির্বাচনকেই ফ্যাসিবাদের পুনরুত্থানের জায়গা তৈরি করা বলারও লোক আসলে বাংলাদেশে ছিল। ফলে এদের কিছু তৎপরতা ছিল, এগুলোকে আমি মনে করি একটা বিচ্ছিন্ন তৎপরতা। কিন্তু আরেকটা দিকে ধরেন যারা আসলে ক্ষমতা হারা হয়েছেন তাদের পক্ষ থেকে এই প্রচারণাটা আসলে খুব জোরে সোরে আছে, এবং সারা দেশে তারা এই প্রচারণাটা করছেন যে আসলে নির্বাচন হবে না। আমি এই প্রশ্নের মুখোমুখি সবার কাছ থেকে হয়েছি, বিভিন্ন অংশের কাছ থেকে, সমাজের কাছে হয়েছে। আমি শুধু একটা কথাই বলেছি যে নির্বাচন না হয়ে আসলে কি উপায় আছে? নির্বাচন না হয়ে আসলে অন্য কোনো উপায় কি আছে যে উপায়ে আসলে বাংলাদেশ একটা নতুন জায়গায় যেতে পারবে? নাই তো। আমরা যে সমস্ত কথা বলছি, কাজ করছি, যে সমস্ত জিনিস করছি, এগুলোকে যদি একটা সামনে নিয়ে যেতে হয়, তাহলে তো আসলে কোনো উপায় নাই একটা নির্বাচন ছাড়া। একটা সংস্কারও যদি আমরা করতে চাই, এটাকে সম্পন্ন করতে চাই, তাহলে তো নির্বাচন করতে হবে। এই যে গণভোটের কথা বললেন, আমি একটা জিনিস একটু বলবি যে গণভোটের বিষয়ে প্রচারণা কিন্তু কোনো দল এখনো করছে না। গণভোটের প্রচারণা আমি বলতে পারি যে আমরা করছি।
আমরা যেখানে যেখানে আসলে মোটামুটিভাবে ইয়ে করছি, যে নির্বাচন করছি, সেখানে সেখানে আমরা কিন্তু একই সঙ্গে আমরা গণভোটে হ্যাঁ দিন, হ্যাঁ বলুন, এটাও বলছি। এই প্রচারণাটা সবারই করা উচিত আমার মনে হয়, যে সামনের যে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় যাওয়ার জন্যই নির্বাচনটা যে আমাদের এই মুহূর্তে আসলে একটা নতুনভাবে উদ্দীপনার জায়গায় নিয়ে আসবে, জনগণের ভেতরে এই ভাবনাটা তৈরি করা, এবং এই নির্বাচনটাকে একটা বিশেষ নির্বাচন হিসাবে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে আসলে এই জায়গাগুলোকে সবার প্রচারের ভেতরে যদি আমরা নিয়ে আসি, তাহলে একটা ওই যে বলছি না যে পারস্পরিক লাঠালাঠি ঠেলাঠেলির জায়গাতে আমরা যে কিছু বিষয়ে ঐক্যবদ্ধ, এই জায়গায়ও জনগণের সামনে তখন একটা হাজির হবে। জনগণের সামনে নতুন আশাবাদ তৈরির দায়িত্ব তো রাজনৈতিক দলগুলোর। আমরা তো রাজনৈতিক দল হিসাবে যে দায়িত্ব পালন করছি না, সেই দায়িত্ব সবকিছু যদি আমরা শুধুমাত্র অন্যদের ঘাড়ে ফেলি, তাহলে তো আসলে হবে না। যে আপনার উত্তরটা আমি পেয়েছি, ইহতেশামের কাছে যেতে চাই। সেটি হচ্ছে এই নির্বাচনী জার্নিটা যখন শুরু হলো, তখন এনসিপির পক্ষ থেকে বলা হলো এনসিপি 300 আসনেই জিতবে। তারপর কিছুদিন পর সেটা অর্ধেক হয়ে গেল, 150টি আসনে জিতবে। এখন 125 আসনে এনসিপি প্রার্থী দিয়েছে। কনফিডেন্স এভাবে কমছে কেন? নাকি সব আসনে দেওয়ার মতো প্রার্থী খুঁজে পাচ্ছে না এনসিপি সেই আইডিওলজির? ধন্যবাদ। আপনার প্রশ্নটার উত্তর দিতে যাওয়ার আগে আমি জিজ্ঞেস, আপনি কি গাজী তাহমিদ খানের নাম শুনেছেন? জানেন না? আপনারা কেউ কি জানেন গাজী তাহমিদ খানকে? একটু পরিচয় দিলে। আচ্ছা, গাজী তাহমিদ খান গতকালকে দুপক্ষের অন্তর্কোন্দলে নিহত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। আজকে সকালে একটা জীবনের কথা, গতকালকে আপনি একটা জীবনের কথা বললেন, যে একটা নলকূপে একটা ছোট বাচ্চা চলে গেছিল। আপনি বললেন যে আপনি কত দুঃখে গতকালকে আপনি কাঁদছিলেন। আমাদের মিডিয়া দেখেন, আপনার এরকম প্রশ্ন আসে যে নীলা মার্কেটে কে হাঁস খেতে যাচ্ছে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম আমাদের দলে জয়েন করবে কি করবে না, 300টা আসন 150টা আসন, কিন্তু এই যে মানে এই ক্রিটিসাইজটা আপনাদের করতেই হয়। দেখেন গত 5ই আগস্ট পরবর্তী প্রশ্নগুলো মানুষই করে। 200 জন মানুষ খুন হয়েছে শুধু বিএনপির অন্তর্কোন্দলে। একটা এপিসোড, একটা পর্ব আমি দেখলাম না যে আপনারা নিবেদন করলেন একজন নিহত ব্যক্তির। এরা তো বাংলাদেশেই ছিল, এদের জীবন চলে গেছে রাজনৈতিক সহিংসতায়। একটাবার প্রশ্ন আসে না। আজকের এপিসোডটা আমি চাই আপনি উৎসর্গ করেন, আমাদের সবার উৎসর্গ করা উচিত গাজী তাহমিদ খানের, যার জীবন চলে গেছে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিল, যে আপ বাংলাদেশের একজন সদস্য ছিল চট্টগ্রামের। এখন আসি আপনার প্রশ্নে। এই যে রেটরিকগুলো, এই যে আমরা আলোচনাগুলো করি, আমরা কেন আমাদের এখনো আমাদের যে অগ্রাধিকারগুলো যেগুলো নিয়ে আলোচনা করার কথা, সেই আলোচনাগুলো করি না? কেন আপনি নাসরিন মুন্নী আপাকে প্রশ্ন করেন না যে চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেবকে প্রশ্ন করা হোক? উনি সেদিন অত্যন্ত বিনয়ের সাথে উনি ক্ষমা প্রার্থনা করেছেন একজন আর্মির একজন ভদ্রলোকের কাছ থেকে। উনি কি ক্ষমা প্রার্থনা করবেন গাজী তাহমিদ খানের পরিবারের কাছে? ওনার কি ক্ষমা প্রার্থনা করা উচিত না যে 200 পরিবার আলটিমেটলি তাদের সন্তানকে হারাইছে 5ই আগস্ট পরবর্তী সময়ে? এই প্রশ্নটা আপনি করেন, then those will be very relevant, ওগুলো প্রাসঙ্গিক প্রশ্ন। ওই উত্তরণটা আমরা চাই। এখন আমাদের আসনে আমরা ক্ষমতামুখী রাজনীতি করতে চাই না। আমি এহতেশাম হক সিলেট 1 থেকে এমপি হওয়ার জন্যই রাজনীতি করছি না। আমি এরাও আগে বলেছি, আমাদের যে ভাই ব্রাদাররা, আমাদের যে এনসিপির আলটিমেট টার্গেট হচ্ছে আমরা কাঠামোগত সংস্কার চাই, আমরা এই দেশের পরিবর্তন চাই। এই জন্য আমাদের জন্য বড় ঘটনা 12 ফেব্রুয়ারি 2026 সালে হচ্ছে গণভোট, এবং আমাদের রাজনীতির সংস্কৃতিটা পরিবর্তন হওয়া, আমাদের যে কাঠামোগত সংস্কারটা হওয়া। সেক্ষেত্রে ইয়েস আমরা পার্টিসিপেট করছি, কিন্তু আমরা ওই সার্কাসের অংশ হতে চাই না। কারণ আমরা জানি যে রাজনৈতিক যে অঙ্গন, সেখানে কিভাবে নমিনেশন দেওয়া হচ্ছে, কিভাবে অলরেডি আপনারা জানেন ব্যারিস্টার ফুয়াদের উপর যে আক্রমণের ঘটনাটা, ওনাকে বলে দেওয়া হয়েছে এই এলাকায় ইলেকশনের এখন আসেন, ইলেকশনের যখন কাছাকাছি সময় চলে আসবে এদিকে আইসেন না। এই ধরনের পরিবেশ বিরাজ করছে এবং রাজনীতি হয়ে যাচ্ছে। আবার যে জিনিসটা ভয় পাই আমি, যে সংখ্যাটা যেটা হচ্ছে যে আবার আপনার ওই গতানুগতিক রাজনীতির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় লোক যাবে, ইন্ডিভিজুয়াল যাবে, তারা তাদের আখের গোছাবে, কিন্তু জনগণের কোনো কিছু পরিবর্তন হবে না। না আপনি বলেন না কেন একটা এত বড় একটা দল, যে দলের 200 জন অভ্যন্তরীণ খুন হয়, একটাবার আমি মিডিয়াতে কেন দেখি না হুহা? মিডিয়াতে কেন এটা নিয়ে আউটবাস্ট হয় না? অন্য দলে কি হচ্ছে সেটা তো আপনি আপনার দলকে দিয়ে আপনার দলকে দিয়ে তো উত্তরটা দিতে পারেন না। এটা নিয়ে মিডিয়াতে আলোচনা হয়। আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের কনফিডেন্স কি বেড়েছে না কমেছে আগের চাইতে? আমি তো বলছি আমি ওই প্রেক্ষাপটে আসতেছি। দেখেন নীলা মার্কেটে হাঁস খাওয়া হইলো কি না হইলো, না মুরগি খাওয়া হইলো, এইটা মিডিয়াতে আলোচনা হয়।
কিন্তু খুনের পর খুন হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন অনেক আলোচনা হয়েছে, এগুলো নিয়ে খুনের পর হাইলাইট খুন হয় নিয়ে। না। অনেক কবে আলোচনা হয়েছে আপনি হচ্ছে। বলেন, হ্যাঁ, অনেক আলোচনা আপনি হচ্ছে। একটা এপিসোড বলেন আপনাদের যমুনা টেলিভিশনে তোলা হয়েছে। এখন আপনি আমাকে যে সময় দিলে আমি আপনারা নিউজরুমে যে উৎসর্গ আপনাকে করেছেন পুরো যে না, এখানে এপিসোড সবগুলো দেখাতে পারবো, আপনি হয়তো মিস করে গেছেন, সেটা বিষয় না। আপনাদের যেটা TRP প্রশ্ন লাগবে, করেছি আপনি শুনুন, উত্তরটা দিবেন, হ্যাঁ আপনাদের অথবা না। TRP লাগবে, আপনারও একটা ভালো ইয়েতে থাকা লাগবে যারা আগামীতে ক্ষমতাতে আসবে। আই গেট দ্যাট, বাট আমরা হচ্ছে উই ওয়ান্ট টু চেঞ্জ ইট। আমরা পরিবর্তন চাই, এবং ওই পরিবর্তনটা আসবে আমাদের অগ্রাধিকার নিয়ে, যে আমাদের কি অগ্রাধিকার, কি নিয়ে আমরা আলোচনা করছি। আপনার প্রশ্নের উত্তরে আসি, আমরা একটা আসনও হয়তো পাবো না, আবার 300টাও পেয়ে যেতে পারি। জনগণ যদি জেগে ওঠে, এবং জনগণ যেভাবে জুলাইতে যেভাবে বের হয়ে আসছিল, এভাবে যদি জনগণ বের হয়ে আসে, তাহলে ব্যালট বিপ্লব হবে। এবং এই বাংলাদেশের জনগণ দেখতেছে যে আলটিমেটলি তারা আবার ওই ধরনের সংখ্যার পরিবেশে যেতে চায় কিনা। আমরা হয়তো এখনো দল হিসেবে আমরা প্রস্তুত হওয়ার সময় আমরা পাই নাই। আমরা মনে করি দল হিসেবে আমাদের এখনো প্রস্তুত হওয়ার সময় হয় নাই। আমরা কম্পিট করছি এক একটা দল, তাদের বয়স 50 বছর, তাদের বয়স 70 বছর, আমাদের বয়স হয়েছে, আমরা ফেব্রুয়ারিতে আমরা দল ঘোষণা করেছি। আমরা বিনয়ের সাথে বলি ওই সব ক্ষমতা আমাদের নেই। তো আমাদেরকে ওই কাতারে নিয়ে এভাবে মনে করি আমাদের দেশটা পাবো, ওটা সাবজেক্ট না। সাবজেক্টটা হচ্ছে আমরা কি রিপ্রেজেন্ট করছি, জনগণের কাছে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি। মেসেজটা হচ্ছে আমরা ওই তথাকথিত রাজনৈতিক সংস্কৃতিতে ফেরত যেতে চাই না। আমরা চাই রাজনৈতিক সহিংসতা বন্ধ হোক। আমরা চাই রাজনীতির নামে যে লুটতারাজ চলে, যে দুর্নীতি চলে, যে টেন্ডারবাজি চলে, যে খুনাখুনি চলে, ওইগুলো বন্ধ হোক। আপনার উত্তরটা পেয়েছি। আমরা আবার যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে। সেটি হচ্ছে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান 9 ডিসেম্বর ইউরোপীয় দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদেরকে বলেছেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী 200 আসনে জয়ী হলেও দেশের স্থিতিশীলতার জন্য জাতীয় সরকার গঠন করবে। পয়েন্টটা হচ্ছে 200 আসন পাওয়া নিয়ে। আমরা যদি একটু অতীত ইতিহাসে যাই, 86 সালে 10টি আসন পেয়েছিল জামাত, 1991 সালে 18টি ছিল, যেটি ছিল জামাতের জন্য সর্বোচ্চ প্রাপ্তি। 1996 সালে 3টি, 2001 সালে 17টি আসনে জয়লাভ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে 2008 সাল 2টি আসনে জয়লাভ করে। এরপরের কথা তো আর বলার সুযোগই নেই। এমন কি হয়েছে যে এর মধ্যে জামায়াত মনে করছে এবং কনফিডেন্ট পাচ্ছে যে 200 আসনে জামায়াত জয়লাভ করতে পারে? যদি এটি হয় 24-এর আন্দোলন, সেটি কিন্তু জামাতের একার ছিল না। জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনারা তো গল্প তৈরি করেন, আবার কাউকে একটু উপরে উঠান, কাউকে একটু নিচে নামান। এগুলো মিডিয়া যখন এজেন্ডা বাস্তবায়ন করে তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। কিছুদিন আগে প্রথম আলো যে জরিপটা করেছে, এটা একটা মানে বিশেষ উদ্দেশ্য নিয়ে করেছে রিপোর্টটা। আপনি বাংলাদেশে যখন ডাকসু নির্বাচন হয়েছিল, তখন কেউ কি বলেছিল যে ছাত্র শিবিরের সাথে যারা আছে তারা একটা পদ পাবে? অনেকেই তো বলছে কিছুই পাবে না। বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরা, অনেক জরিপ, অনেক রিপোর্ট বলছে কিছুই পাবে না। কিন্তু সেখানে যাদের একচ্ছত্র আধিপত্য থাকার কথা ছিল, তারা কিছুই পায়নি। আমাদের আদর্শিক রাজনীতির বিজয় হয়েছে। এই যে তারই ধারাবাহিকতায় ডাকসুতে বিজয় হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু আর তথাকথিত রাজনীতিতে ফিরে যেতে চায় না। কাজেই 200 না 250 আসনেও জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আমিরে জামাত যেটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো ডোর টু ডোর, আমি সন্ধ্যা থেকেই গণসংযোগ একবারে মানুষের বাড়ির ভিতরে ফ্ল্যাটে যাচ্ছি। মানুষ বলছে আমরা আর ওই রাজনীতির ফিরে যেতে চাই না। আচ্ছা, আপনারা যে এই যে প্রচারণায় যাচ্ছেন, সেখানে এই যে নারীরা যারা আছে, ঘরের গৃহিণীরা যারা আছে, তাদের কাছেও তো যাচ্ছেন আপনারা। তাদের কাছেও যাচ্ছে। তারা কি ওইটা জিজ্ঞেস করছে না যে আপনাদের 300 আসনে একজনও নারী প্রার্থী নেই কেন? না, তারা এটা জিজ্ঞেস করছেই না। তাদের কাছে নারী প্রার্থী না পুরুষ প্রার্থী, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভালো মানুষ সেখানে আসছে কিনা, যাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে তারা কেমন মানুষ, তাদের চরিত্র কেমন, তাদের ক্যারেক্টার কেমন, এই সমাজে তাদের আচরণটা সমাজের মানুষের কাছে কেমন, এটাকেও তারা প্রবলেম হিসেবে দেখছে না। দেখেন, আমি আপনাকে এই জন্য বলতে চাই যে জামাতের আমির যেটা বলেছেন, আমাদের আমিরে জামাত, উনি খুব ক্লিয়ারলি বলেছেন আমরা যদি 200 পাই তাহলে কি আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। অপরদিকে আমাদের বন্ধুরা বলছে যে আমরা জামাতকে বাদ দিয়ে সরকার গঠন করব, জাতীয় সরকার গঠন করবে। এই যে মাইনাসের চিন্তা, এই যে অ্যাকোমোডেশন মানে ইনক্লুসিভ যে জায়গা, জুলাই গণ অভ্যুত্থান তো কোনো একক দলের না। তবে এটা ঠিক, জুলাই যাদের নেতৃত্ব হয়েছে তাদের পরবর্তী তাদের পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসা, তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং সার্বিক মিলায় জুলাইয়ের চেতনাকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করছে। যার কারণে ইতিমধ্যে শহীদ পরিবার, আহত থেকে শুরু করে নিয়ে সাধারণ মানুষ সে বিপদ আপদে জামাত ইসলামী যেভাবে পাশে থাকছে, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে এখন মানবতার ফেরিয়ালা বলা হচ্ছে। কাজেই বাংলাদেশের জন্য তিনি কাজ করছেন, দেশের মানুষের জন্য কাজ করছেন। যিনি একজন সুস্থ মানুষ হয়ে একটা দেশের
বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে নিজের মায়ের পাশে আসতে পারেন না, তিনি কিভাবে আগামী দিনে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবেন, বিপদের সময় সরে যাবেন না, এই গ্যারান্টির কথা কিন্তু এখন এই জনমনে প্রশ্নটা আপনি করলেন আছে। তো আমি একটু যোগ করি যদি আপনার কাছে, কষ্ট সেটি পাইলেন হচ্ছে আপনি? না, এটা আপনার ঠিক উত্তর আছে। দিবে পরে, আমি আপনাকে একটু জিজ্ঞেস করি। সেটি হচ্ছে এখন পর্যন্ত যে দলগুলো আছে তার মধ্যে এই যে আপনি যেটা বললেন যে জামায়াতের আমির সব জায়গায় চষে বেড়াতে পারছেন, এবং আপনার নিজের কথা থেকেই আসছে যে বিএনপির চেয়ারপারসন তিনি এখন হাসপাতালে, তিনি জীবন আমি ওনার সুস্থতা কামনা করছি। আমরা সবাই তার সুস্থতা কামনা অবশ্যই। করছি, এবং এবং ভারপ্রাপ্ত আজকে চেয়ারম্যান electric তিনিও আসতে ventilation-এ পারছেন গিয়েছেন, না, এটা আরো- এবং তিনি এই মুহূর্তে নেই। তারপরও আপনি যখন লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন তোলেন, তখন কি আপনারা একটু এগিয়ে আছেন না? লেভেল প্লেইং ফিল্ডে আপনাদের না, আমির কেন চষে বেড়াতে এগিয়ে আছি? পারছেন। কেন এগিয়ে আছি? আমরা আমাদেরকে যে পরিমাণ আমাদের মানে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দাবি দেওয়া ছিল, এই গভর্নমেন্ট যাতে সেটা পূরণ না করে, এবং জুলাইয়ের যে চেতনা ছিল সংস্কারকে কি করা, মানে একটা বড় ধরনের সংস্কার কার্যক্রম, এটা তো আমাদের বন্ধুরা এভাবে সহজে করতে দিচ্ছে না, এবং এখনো পর্যন্ত না ভোটের পক্ষেই সম্ভবত বন্ধুরা প্রচারণা চালাবে কিনা আর কয়েকদিন গেলে এটা আরও স্পষ্ট হবে। মাঝে একবার প্রচারণা চালিয়ে অফ করে দিয়েছে। কাজে বাংলাদেশের আগামীর বাংলাদেশকে কারা ধারণ করবে সেই বিষয়টা কিন্তু আমাদের জেনজি এবং যে 18 থেকে 35 বছর বয়সী যে প্রায় 5 কোটি ভোটার, তাদের কাছে কিন্তু এটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। নারী ভোটারদের কাছেও ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। নারীর নিরাপত্তা, নারীর সম্ভ্রম এবং নারীর যে মানে উন্নয়নে অংশগ্রহণ, এগুলো নিয়ে কিন্তু অনেক কিছু হবে। কাজেই আমরা মনে করছি যে আগামীর বাংলাদেশকে আমরা একটা সবাইকে নিয়ে বাংলাদেশ, আমাদের স্লোগান হচ্ছে চলো গড়ি একসাথে বাংলাদেশ। তাহলে এই যে বাংলাদেশকে একসাথে আমরা গড়তে চাচ্ছি, এই জন্য আমরা কিন্তু ভিন্ন ধর্মের লোকদেরকেও আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা নমিনেশন দিয়েছি। এই যে ধারণ করার যে জায়গাটা, আমরা কিন্তু সেটা করছি, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আমরা তো বলছি না যে আমরা বিজয়ী হলে অমুককে বাদ দিয়ে আপনারা দিব। তো এই যে ব্যতিক্রম যে জায়গাগুলো আনছেন, নারী প্রার্থী কি থাকতে পারতো না কোনো জায়গায়? অফকোর্স পারতো, এবং ভবিষ্যতে এটাও আসবে ইনশাল্লাহ। কিন্তু এবার আর এই বিষয়টা আপনাদের না, মাথায় কেন? আসেনি? ইতিপূর্বে তো আমাদের নারী প্রার্থীরা, নারীরা তো সংসদে প্রেজেন্ট করেছে, তারা তো ছিল, তারা সংসদে বক্তব্য দিয়েছে। নারী আসন যেভাবে ছিল সেটা সুযোগ যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট রেখে দিয়েছে, নারীরা কি হবে মানে পেয়ারের না, কিন্তু ভিত্তিতে একদম elected Please, নারী, elected মানে নারী প্রার্থী, পেয়ারের আমি ভিত্তিতে সংরক্ষিত নারী নারী যেহেতু প্রার্থী যাওয়ার বলছি না। সুযোগটা রেখে দিয়েছে বাংলাদেশের সংবিধান, সো দ্যাট আমরা সেখানেই তাদেরকে এখন প্রিফার করছি। যখন এটার পদ বন্ধ হয়ে তাদেরকে ডাইরেক্ট দেওয়া বাধ্যতামূলক হবে, আমরা সেখানেও মানে দিব। এখনো কারণ পর্যন্ত প্রস্তুত নেই কোনো Please, নারী প্রার্থী। না, প্রস্তুত আছে। আমরা ইতিপূর্বে উপজেলা নির্বাচন, তারপরে হচ্ছে ইউনিয়ন নির্বাচনে নারী প্রার্থী দিয়েছি এবং তারা ইলেক্টেড হয়েছেন। কাজে আমরা নারী প্রার্থী দেই না, এই বিষয়টা সঠিক নয়। জি, আমরা একটু মুন্নি আপার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, আপনি তো প্রশ্নটা পেয়েছেন পাশ থেকে, তারপরও আমি একটু আমার একটা প্রশ্ন আছে। সেটি হচ্ছে তফসিল তো ঘোষণা হলো, এবং দলের মহাসচিবও আজকে এমনই একটি আভাস দিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ আসতে পারেন, এবং তিনি আসার পর কি হবে? না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো এর আগেও দল থেকে বলা হয়েছে তফসিল ঘোষণা হলে উনি আসবেন। আর এখন দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি লন্ডনে ওনার নিজের খুশিতে আছেন, বিষয়টা তো মোটেই সেরকম নয়। উনি তো নির্বাসনে আছেন। আজকে দীর্ঘ 17 বছর 11 সরকারের যে নির্মম ভয়ঙ্কর যে অত্যাচার, সেই ভিডিও, সেই ইন্টারনেটে, এগুলো তো সব এখনো আছে। পিজি হাসপাতাল থেকে শুরু করে উন্নত চিকিৎসার জন্য ওই প্রয়োজনেই তো উনি আপনার ইংল্যান্ডে যেভাবে আছেন। আর তাছাড়া ওনার এই দেশে না আসাটা, না ফেরার এই মুহূর্তের যে সিদ্ধান্ত, এটা রাজনৈতিক নয় মোটেই। এটা হচ্ছে একেবারেই মাকে বাঁচানো, ছেলে তো ওখানে থেকে সমন্বয় করা, এই যে ডাক্তারদের সাথে দেখাশোনা, কথাবার্তা। আর তাছাড়া উনি আসলে এখানে যেমন জনসমাবেশ বলুন, নিরাপত্তা বলুন, বিভিন্ন রকম বিশৃঙ্খলা, কারণ উনি আসলে এটা তো একটা বিরাট বড় খবর। বাংলাদেশের মানুষ, আমরা তো রাজনৈতিক কর্মী হিসেবে অপেক্ষা করছি, বাংলাদেশের 18 কোটি মানুষ তারাও তো ওনার যেই নেতৃত্ব, ওনার যে ডায়নামিজম নেতৃত্বে, এগুলো তো দেখেছেন। দূরে বসে অবস্থার পরিপ্রেক্ষিতে উনি বাধ্য হয়ে উনি তো দিয়েছেন, এবং সেটা আমাদের দেশের মানুষ আমরা মেনে নিয়েছি। লিডার এমনই হয় যে লিডার কে হবেন সেটা কিন্তু উনি নির্ধারণ করেন না, এটা ওনার আশেপাশে যারা আছেন। দেখেন আমাদের দেশনেত্রী আপনারা জানেন যে অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন, এবং বাংলাদেশের আপনারা সবাই, দেশের মানুষ সবাই ওনার জন্য দোয়া করছেন, ওনাকে আপনাদের দোয়ায় রেখেছেন, ওই জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু তারেক রহমান সাহেব দেখেন ইংল্যান্ডে উনি ওখানে দেশি বিদেশি স্বনামধন্য ডাক্তারদের
আপনারা দেখেছেন চীন থেকে এসেছেন, ইংল্যান্ড থেকে এসেছেন, এবং অন্যান্য আরও যেসব জায়গা এখন একটু ওনার হয়তো শারীরিক অবস্থার অগ্রগতি একটু উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করি যে ওনার শরীর ইনশাল্লাহ সুস্থ হবেন, উনি আমাদের মধ্যে ফিরে আসবেন। তারেক রহমান সাহেব বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন, এবং যেই দিন আসবেন সেই দিন আপনারা দেখবেন যে বাংলাদেশের শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশে যে অবস্থা একটা তৈরি হবে ইনশাল্লাহ, সেটা আমরা চাই সবার জন্য একটা ভালো বার্তা দিক। আবার লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে যাবে না তো, যেটা নিয়ে আবার প্রশ্ন তুলতে পারে? দেখেন, আমি জামাতের দুই একটা কথা বলি আমার ভাই, একদম এক লাইনে শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যদি আমি প্রশ্নটা করে ফেলেছি। না না ঠিক আছে, আমি একটু ছোট করে বলি। অন্তর্কোন্দলের কথা বলেছে, হ্যাঁ অন্তর্কোন্দল, হ্যাঁ কিছু ঘটনা হয়েছে দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, হ্যাঁ এটা অত্যন্ত দুঃখজনক। এবং সেই সাথে আমরা মনে করি যে আমাদের সংগঠন হিসেবে স্টার্ন অ্যাকশন যেটা নেয়ার সংগঠন, আমরা সেটা না না আমরা আপনার সঙ্গে আমি কথা বলিনি, হ্যাঁ আমি আশা করি ওইটুকু টাইম আপনি আমাকে পেশেন্সও দিবেন। আচ্ছা যাই হোক, এখন হয় কি সংগঠনের সবাইকে, অনেক বড় একটা সংগঠন বিএনপি, কিছু ঘটনা ঘটেছে সত্যি, হ্যাঁ আচ্ছা, কিন্তু আমরা বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবার বলেছে যে বিএনপির এই ফোরাম, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ এই ধরনের কাজ করবে আর আমরা তাদেরকে নিয়ে মাথায় তুলে নাচবো না ভাই, ওটা আমরা করিনি। আর আপনার একটা উত্তর দিই, নীলা মার্কেটে হাঁস আমি আপনি খেতে গেলে খবর হতো না। নীলা মার্কেটের হাঁস যিনি খেয়েছেন উনি সরকারের একজন উপদেষ্টা, এবং উনি ওয়েস্টিনে তারপর বোধহয় আরও কি আমি জানি না দেখেছি। তো সেটা যদি হয়ে থাকে এই ধরনের ঘটনায় এটা খবর হয়, দায়িত্বপূর্ণ পদে থাকলে খবর হবে, এটাই স্বাভাবিক, এটাই খবর, এটাই খবরের বেসিক। হ্যাঁ কথা আপনি দিতে পারবেন না। জি আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। জি আপা শেষ, আর কোনো ভাবে সম্ভব না, আমাদের শেষ করতে হবে। দর্শক, রাজনীতির কোনো শেষ নেই, তাই চলতেই থাকবে। দেখা হবে এই সপ্তাহের ঠিক আগামী সপ্তাহের রোববারে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।